তোমরা ভালো আছো। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের গণিত চ্যাপ্টারের চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে গণিতের উপর 3টি ক্লাস দিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসগুলি ভালোভাবে ফলো করেছো। আর ওই ক্লাসগুলি ফলো না করলে পরবর্তী আজকের ক্লাস বুঝতে পারবে না। এটা তোমাদেরকে সবসময় বলি, আগের ক্লাস যদি না ফলো করো তাহলে পরের ক্লাস বোঝা যাবে না। আমরা আজকে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথমে যে একটা উপবৃত্তের দেখো সাধারণ সমীকরণ হলো এটা একটা সাধারণ সমীকরণ 2x² + y² - 8x - 2y + 1 = 0। এই পরিস্থিতিকে প্রমাণ আকারে প্রকাশ করা, আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বা প্রমাণ আকারে প্রকাশ করব। প্রকাশ করে এর উৎকেন্দ্রিকতা বের করতে হবে। কেন্দ্র, শীর্ষবিন্দু, অক্ষরেখা দ্বয়ের দৈর্ঘ্য ও সমীকরণ। তাহলে এখানে অক্ষরেখার দৈর্ঘ্য হবে 2টা আর সমীকরণ হবে 2টা। এখানে 4টা জিনিস নির্ণয় করা এবং অনেকটি স্কেচ করা, মানে অনেকটি চিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে আগে কি করব, স্ট্যান্ডার্ড ফর্মে নেব। দেখো সমাধান সমাধান এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, প্রদত্ত কণিক হলো 2x² + y² - 8x - y² + 1 = 0। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা হয় x প্লাস আলফা হোল স্কয়ার, এখানে প্লাস y প্লাস বিটা হোল স্কয়ার = ধ্রুবক। এই আকারে এটাকে আমরা নেব। এখানে প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস x প্লাস মাইনাস আলফা হোল স্কয়ার y প্লাস মাইনাস বিটা হোল স্কয়ার একটা ডান পাশে হবে কনস্ট্যান্ট। পরবর্তীতে আমরা এই ডান পাশে এই কনস্ট্যান্ট দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে ডান পাশে 1 হবে। তাহলে দেখো আমরা জানি কণিকের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে ডান পাশে 1 থাকে। তাহলে এটাকে আমরা প্রথমে এখানে দেখো আমি আগেও বলেছি যে কণিকের উপবৃত্তের এবং অধিবৃত্তের সমীকরণে x এর বর্গ এবং y এর বর্গ দুইটাই উপস্থিত থাকবে, কিন্তু পরাবৃত্তের বেলায় শুধু একটা, হয় x এর বর্গ থাকবে অথবা y এর বর্গ থাকবে। তাহলে এটাকে যদি আমরা সরল করি, দেখো এই x এর পদ আছে দুইটা, এই দুইটা থেকে x² এর সহগটা আমরা কমন নিব। 2 কমন নিলে x² - 4x এই দুইটা থেকে পেলাম। আর আমাদের যেটা থাকে সেখানে থাকে হলো y² - 2y + 1 = 0। এইটা এখন এখানে আমাদের x প্লাস আলফা হোল স্কয়ার বা x মাইনাস বিটা হোল স্কয়ার করতে হলে আমাদের আরেকটা কনস্ট্যান্ট লাগবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি which implies 2 * x² - 4x + 4। তাহলে এখানে দেখো এখানে x² - 4x ছিল আমাদের, আমরা এখানে কত আনলাম 4, মানে 8 অতিরিক্ত আনলাম বাম পাশে, প্লাস এটাকে লেখা যায় হলো y - 1 হোল স্কয়ার, y - 1 হোল স্কয়ার = 8 যদি দেখি, দেখো তাহলে কি হলো যে এটাকে লেখা যায় y - 1 হোল স্কয়ার। আর এখানে আমরা কি করলাম, এই 4 গুণ 8, এই 8 বেশি আনলাম, এই বেশিটা আমরা ডান পাশে লিখলাম। তাহলে এই আর এখানে 8 কেটে যাবে। তাহলে এখানে এখন আমরা লিখতে পারি 2 * x - 2 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার = 8। এখন কি করব, আমরা এই যে x প্লাস মাইনাস আলফা হোল স্কয়ার y প্লাস মাইনাস বিটা হোল স্কয়ার = ধ্রুবক, তার পাশে ধ্রুবক আছে 8 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। উভয় পক্ষকে যদি ভাগ করি আমরা তাহলে পাচ্ছি x - 2 হোল স্কয়ার বাই 4 প্লাস y - 1 হোল স্কয়ার বাই 8 = 1। এইটা এখন এটাকে আরো সরল করতে হবে। এখন আমি যদি উপরে চলে যাই, দেখো যে যেহেতু জায়গা কম, তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো যে x - 2 হোল স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার বাই 2 √2 হোল স্কয়ার = 1। এটা লিখতে পারি। এখন এটাকে আবার লেখা যায় which implies capital X² / A² plus capital Y² /
স্কয়ার ইকুয়ালস টু 1। যেখানে 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 এখানে একটা সমীকরণ আমরা দিতে পারি, এক নাম্বার মনে করো, যেখানে x ইকুয়াল টু ক্যাপিটাল X ইকুয়ালস টু হলো x মাইনাস 2, ক্যাপিটাল Y কাকে ধরলাম, y মাইনাস 1 কে ধরলাম, তারপরে a ইকুয়াল টু হলো 2, a ইকুয়ালস টু 2 আর b ইকুয়ালস টু হলো 2√2। তাহলে এখানে কি হলো, a ইজ গ্রেটার, a বড় না b বড়, b বড়, এখানে b ইজ গ্রেটার দ্যান a, এর চেয়ে b বড়। তাহলে উপবৃত্তটা যদি আমরা এই হলো এটা, এই শনাক্তে আমরা কি করলাম, এটাকে প্রমাণ আকারে নিলাম, এই এক নম্বর সমীকরণটাই হলো প্রমাণ আকার। তাহলে এখন দেখো b যদি বড় হয় তাহলে উপবৃত্তটা কি রকম হয়, b বড় হলে b যদি বড় হয় তাহলে উপবৃত্তটা হবে এই দিকে বড়, এই দিকটা হলো এই ভার্টিক্যালি হবে লম্বা আর এদিকে হবে এই শর্ট, এই রকম হবে। b বড় হলে উপবৃত্তের সমীকরণ হবে এই রকম। আচ্ছা, তাহলে এইটার এই যে এই লম্বা দিকটা হলো বৃহদাক্ষ আর এটা হলো ক্ষুদ্রাক্ষ। বৃহদাক্ষ ধরো এটা b, এটা b ড্যাশ, এটা a, এটা a ড্যাশ, এরকম ভাবে উপবৃত্ত। এখন যেহেতু এটা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে আসলাম, এখন আমাদেরকে এগুলি বের করতে হবে যে প্রথমে উৎকেন্দ্রিকতা। সুতরাং উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, সুতরাং 1 নং উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু কত হবে, E ইকুয়াল টু হলো b, E ইকুয়াল টু রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। কারণ এইদিকে যদি এই শেপের যদি হয় তাহলে b স্কয়ার হবে আগে, আর যদি এইদিকে লম্বা হতো তাহলে হতো a স্কয়ার আগে, ইকুয়ালস টু রুট ওভার এখন b স্কয়ার, b স্কয়ার ইকুয়াল টু কত, b হলো 2√2, b স্কয়ার ইকুয়াল টু হলো 8, 8 মাইনাস 4 বাই 8, 4 হলো a স্কয়ার, a হলো কত 2। তাহলে এখানে পাচ্ছি আমরা ইকুয়াল টু রুট ওভার এখানে 4/8 মানে হাফ, হাফ ইকুয়াল টু 1/√2। উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম আমরা 1/√2। তাহলে একটা হয়ে গেল আমাদের উৎকেন্দ্রিকতা। তারপর হলো কেন্দ্র। এই কেন্দ্র হলো ক্যাপিটাল X ইকুয়াল টু 0 আর ক্যাপিটাল Y ইকুয়াল টু 0। তাহলে এখন হলো কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র, উপবৃত্তের মানে একটা উপবৃত্তের কেন্দ্র হলো কি, ক্যাপিটাল X ইকুয়াল টু 0 আর হলো ক্যাপিটাল Y ইকুয়াল টু 0। উপবৃত্তের কেন্দ্র x ইকুয়াল টু 0 আর হলো ক্যাপিটাল Y ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি x এর মান হলো x মাইনাস 2 ইকুয়াল টু 0 আর y হলো y মাইনাস 1 ইকুয়াল টু 0। তুমি কি প্লাস x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 1। সুতরাং কেন্দ্র হলো 2 1। এই উপবৃত্তটার কেন্দ্র হলো কত, 2 1। এই বিন্দুটা হলো 2 1 বিন্দু, সেন্টারটা, এটাকে আমরা c দ্বারা প্রকাশ করি সাধারণত। আচ্ছা, তারপরে হলো কেন্দ্রের পরে হলো শীর্ষবিন্দু। এখন শীর্ষবিন্দু হলো এই b একটা শীর্ষবিন্দু আর b ড্যাশ একটা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুতে x এর মান হলো 0 আর হলো 0 আর y এর মান এখানে হলো কত b, আবার এখানে x এর মান হলো 0, y এর মান হলো -b। তার মানে কি শীর্ষবিন্দু হবে 0 প্লাস মাইনাস b। এখন আমরা শীর্ষবিন্দু বের করব। এটা মনে রাখবা যে 1/√2 হলো উৎকেন্দ্রিকতা। শীর্ষবিন্দু হলো কি হবে, x এর মান, ক্যাপিটাল X এর মান 0 হবে আর ক্যাপিটাল Y এর মান হবে প্লাস মাইনাস b। যে x ইকুয়ালস টু 0 আর হলো y ইকুয়ালস টু প্লাস মাইনাস b, which implies x এর মান হলো x minus 2 ইকুয়ালস টু 0 আর y
y minus 1 equals to plus minus b এর মান কত? b এর মান হলো 2 root over 2 এটা, which implies x equals to 2 আর y equals to হলো 1 plus minus 2 root over 2। তাহলে এটাকে লিখতে পারি আমরা হলো 1 plus 2 root over 2 আর হলো 1 minus 2 root over 2। y এর দুইটা মান পেলাম আমরা। এটাকে যদি দশমিকে যদি নেই আমরা, তাহলে দেখো এই মানটাকে আমরা দশমিকে নিলে দশমিকে নিতে পারি অথবা এভাবেও রাখতে পারি। দশমিকে নিলে which implies x equals to 2 y equals to 5 পয়েন্ট, এখানে হবে 3.83 আর হলো -1.83। এই দুইটা মান পাবো যদি আমরা এটাকে দশমিকে নিই, তাহলে সুতরাং শীর্ষবিন্দুদ্বয় হলো 2 আর হলো 3.83 আর হলো 2 আর -1.83। এটা তোমরা ক্যালকুলেট করে দেখবা। এটা পেলাম আমরা শীর্ষবিন্দুদ্বয়। তাহলে এইটা শীর্ষবিন্দুদ্বয়, এটা পেলাম আমরা, এটা আমাদের মনে রাখতে হবে। শীর্ষবিন্দু বের করলাম, অক্ষরেখা দ্বয়ের দৈর্ঘ্য। তাহলে এখন হলো বৃহদাক্ষের দৈর্ঘ্য। বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? এইরকম অবস্থা, বৃহদাক্ষ হলে এইটা এটুকু বি এটুকু বি টুয়াইস বি। বৃহদাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য সমান হলো টুয়াইস বি ইকুয়াল টু 2 ইনটু 2 রুট ওভার 2 ইকুয়াল টু 4 রুট ওভার। এটা হলো বৃহদাক্ষের দৈর্ঘ্য হলো 4 রুট ওভার 2 বা 5 পয়েন্ট, এটাকে সরল করলে এগুলো হয় 5.66। আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হলো টুয়াইস a, মানে এটুকু a এটুকু a ইকুয়াল টু 2 ইনটু 2 ইকুয়াল টু 4 একক। এগুলোতে একক লিখতে হবে, একক। বৃহদাক্ষের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমরা নেক্সট আছে অক্ষরেখা দ্বয়ের সমীকরণ। আচ্ছা, আমরা যদি স্কেচে যাই, এইটুকু যদি আমরা স্কেচ করি যে পর্যন্ত আমরা পেলাম, তাহলে আমরা এটাকে, এটা তো রাফ চিত্র ছিল, এখন আমরা অ্যাকুরেট চিত্র করি যে এই উপবৃত্তটা, এইটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ, এটা মনে করা হলো y অক্ষ। তাহলে এটা কেন্দ্র আমরা পেয়েছিলাম কত? 2 1, এটুকু মনে করো 1 2 1, এটা কেন্দ্র হলো 2 1। তারপরে হলো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হলো 4 একক, এটা হলো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এদিকে 2 একক আর এদিকে মনে করি এটুকু হলো 2 একক, এটা হলো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। এটা হলো 2 1 বিন্দু কেন্দ্র। তারপরে হলো বৃহদাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য হলো 5 পয়েন্ট সামথিং, এটা চেয়ে বড় হবে, ধরো এতটুকু হলো বৃহদাক্ষের দৈর্ঘ্য এতটুকু। এটা তোমরা গ্রাফ পেপারও আঁকতে পারো। আর হলো, আচ্ছা, আমরা অক্ষরেখা দ্বয়ের দৈর্ঘ্য বের করলাম। এখন হলো অক্ষরেখা দ্বয়ের সমীকরণ। অক্ষরেখা দ্বয়ের সমীকরণ, অক্ষরেখা দ্বয়ের সমীকরণ কি হবে? দেখো, এটা হলো বৃহদাক্ষের সমীকরণ কি হবে? ক্যাপিটাল x ইকুয়াল টু 0 আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে ক্যাপিটাল y ইকুয়াল টু 0। তাহলে বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষের সমীকরণ হলো ক্যাপিটাল x ইকুয়াল টু 0, সমীকরণ x ইকুয়াল টু 0, which implies
x minus 2 equals to 0, which implies x equals to 2 বা এই 2 কে রাখো x minus 2 equal to 0, তার মানে x equal to 2। এই দেখো এটা যদি 2 1 বিন্দু হয়, এই যে x equal to 2 রেখা হলো এটা হলো 1 আর এটা হলো 2, এটা হলো x equal to 2 রেখা। তারপরে ক্ষুদ্রাক্ষের সমীকরণ হলো capital Y equals to 0, which implies Y minus 1 equals to 0, তার মানে Y equal to 1 রেখা। তাহলে এদিকে আমরা কত ধরছি 1 একক, এই যে এটা হলো Y equal to 1 রেখা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো সবগুলি সমীকরণ পেয়ে গেলাম। এইটুকু যদি 1 বিন্দু হয় 1, ধরো এতটুকু 2, এতটুকু হলো 3, আর এদিকে -1, এদিকে -2। এখন আমরা যে আমাদের 3.83 ছিল, এখানে যদি একটু মুছি আমরা, দেখো একটা শীর্ষবিন্দু ছিল 3.83, 1 2 3, এটা হলো 4, 3.83 মানে হলো যে এই 4 এর চেয়ে একটু কম, এইখানে এই পর্যন্ত। আরেকটা ছিল -1.83, তার মানে এই পরিমাণ হতে পারে, এতটুকু হতে পারে। তাহলে এটা একটু লম্বা হয়ে গেছে। এখন যদি আমরা এই স্কেচ করি তাহলে এই হলো উপবৃত্তটা, এইরকম হলো। আমরা গ্রাফ পেপারে হয়তো আড়াই করে হবে, যখন গ্রাফ পেপারে এই হলো উপবৃত্তটির স্কেচ যদি আসে তাহলে এইভাবে তোমাদের শীর্ষবিন্দু লাগবে, শীর্ষবিন্দু দুইটা লাগবে, কেন্দ্র লাগবে, তারপরে হলো বৃহদাক্ষের সমীকরণ লাগবে, ক্ষুদ্রাক্ষের সমীকরণ লাগবে, আর উপকেন্দ্র এইদিকে না হলেও চলে, উপকেন্দ্র না হলে এইভাবে তোমরা স্কেচ করতে পারো। তাহলে আমরা এই প্রবলেমটা এখানে আমাদের শেষ হলো। আমরা সবগুলি কম্পোনেন্টই বের করেছি, যে আমাদের কি কি উৎকেন্দ্রিকতা বের করেছি, শীর্ষবিন্দু বের করেছি, অক্ষরেখা দ্বয় দৈর্ঘ্য সমীকরণ বের করেছি, আর হলো অনেকটি স্কেচ করলাম। এই ধরনের প্রবলেম অনেক বইতে আছে, তোমরা এই ধরনের প্রবলেমগুলি সলভ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা একটা থিওরি, দেখো যে আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ যার অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুইটি সমান্তরাল। এর আগে আমরা যে অঙ্কগুলি যে থিওরি করেছিলাম সেটা কেন্দ্র ছিল 0 0 বিন্দুতে, অর্থাৎ মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ হলো x² / a² + y² / b² = 1। এটা হলো মূল বিন্দুতে কেন্দ্র। কিন্তু এখন আমরা এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব যার কেন্দ্র হলো মূল বিন্দুতে না, কেন্দ্র হলো আলফা বিটা বিন্দুতে, কিন্তু অক্ষরেখা দুটি স্থানাঙ্কের অক্ষরেখা দুটি সমান্তরাল, অর্থাৎ একটা অক্ষ হলো x অক্ষের সমান্তরাল আর একটা হলো y অক্ষের সমান্তরাল। তাহলে দেখো আমরা এখানে একটা উপবৃত্ত মনে করো, উপবৃত্ত অঙ্কন করি। এই হলো উপবৃত্তটি, এই একটা উপবৃত্ত। এই উপবৃত্তের এই একটা অক্ষ হলো, ধরো আর স্থানাঙ্কের অক্ষ অঙ্কন করি আমরা। এই স্থানাঙ্কের এটা হলো x অক্ষ আর এটা হলো স্থানাঙ্কের y অক্ষ। তাহলে এই উপবৃত্তটির একটা অক্ষ হলো x অক্ষের সমান্তরাল আর আরেকটা অক্ষ হলো এই যেটা b ড্যাশ আর হলো a ড্যাশ, এটা হলো x অক্ষের সমান্তরাল, একটা y অক্ষের সমান্তরাল। এটাই বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ দুটির সমান্তরাল। এখন আমরা এই উপবৃত্তের কেন্দ্র কত মনে করছি, এই সেন্টার হলো আলফা বিটা, এটা সেন্টার। তাহলে এটা হলো কি মূল বিন্দুর সাপেক্ষে এটার কেন্দ্র হলো আলফা বিটা। তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা মনে করো, এটাকে আমরা দিলাম হলো বিই, এই পর্যন্ত হলো আলফা আর এতটুকু হলো বিটা। আর এই মূল বিন্দুর সাপেক্ষে এই উপবৃত্তের উপর একটা বিন্দু মনে করা হলো pxy। এর অর্থ হলো এখান থেকে যদি আমরা এখানে একটা লম্ব আঁকি তাহলে এটাকে যদি মনে করো n বিন্দু দিলাম, n বিন্দু দিলে ON = x আর PN হলো y। এখন আমরা মনে করি এই যে কেন্দ্র আলফা বিটা, এই কেন্দ্রের সাপেক্ষে
এই pxy বিন্দু স্থানাঙ্ক হলো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। আর এইখানে মনে করো যে এই কিউ বিন্দুতে এই যে পি এনটা এই এ ড্যাশকে এখানে কিউ বিন্দুতে ছেদ করে, তার মানে এই সি কিউ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স আর এই পি কিউ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই। এইটা আমরা মনে করি যে কিভাবে খেয়াল রাখতে হবে, এটা হলো যে এই সি বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর নতুন স্থানাঙ্ক হলো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে আমরা এখান থেকে বের করি যে আমি এই ডেসক্রিপশনটা দিলাম না, তোমাদেরকে বললাম যে কিভাবে আমাদের এই লম্বগুলি আঁকতে হবে। অর্থাৎ পি থেকে আমরা ও এক্স এর উপর পি এন এবং বি থেকে বিই লম্ব অঙ্কন করি। মনে করি পি এন এ ড্যাশকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে সি কিউ ইকুয়াল টু কত, সি কিউ ইকুয়াল টু হলো ক্যাপিটাল এক্স আর হলো পি কিউ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই। তাহলে এখন দেখো আমরা এখান থেকে এই ক্যাপিটাল এক্স সি কিউ সমান কত লিখতে পারি, যে এক্স ইকুয়াল টু সি কিউ ইকুয়াল টু সি কিউ কে যদি আমরা ও এটা ও বিন্দু হয় ও এন মাইনাস ও এন মাইনাস ও ই লিখতে পারি আমরা সি কিউ কে, মানে এক্স। এখন ও এন সমান কত, ও এন সমান হলো এক্স আর পি এন সমান হলো ওয়াই। তাহলে ও এন ইকুয়াল টু হলো স্মল এক্স আর ও ই সমান কত, ও ই হলো কত আলফা আর সিই হলো বিটা, x মাইনাস আলফা। এটা তারপরে হলো y ইকুয়ালস টু কত, y ইকুয়ালস টু এবং y ইকুয়ালস টু হলো pq, ক্যাপিটাল y ইকুয়ালস টু হলো pq। এখন pq কে আমরা কি লিখতে পারি, pq কে লিখতে পারি আমরা pn মাইনাস qn, pn মাইনাস qn এটা লিখতে পারি ইকুয়ালস টু pn এর মান কত, এই pn এর মান হলো এই স্মল y মাইনাস qn ইকুয়াল টু কত, qn আর হলো ce সমান মাইনাস ce ইকুয়াল টু y মাইনাস ce সমান কত বিটা, y মাইনাস বিটা। তাহলে ক্যাপিটাল x আর ক্যাপিটাল y। এখন এই উপবৃত্তটির উপর দেখো এই যে পি বিন্দুটি উপবৃত্তের উপর অবস্থিত, উপবৃত্তটির সমীকরণ যদি হয় x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে যেহেতু এই ক্যাপিটাল xy এই বিন্দুটা এই উপবৃত্তের উপর অবস্থিত, তাহলে এখান থেকে এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, তার মানে ক্যাপিটাল x স্কয়ার বাই a স্কয়ার প্লাস ক্যাপিটাল y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই ক্যাপিটাল xy দ্বারা এই উপবৃত্তটা সিদ্ধ হবে। এখন আমরা এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল x এর মান কত, এই যে ক্যাপিটাল x এর মান হলো x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই হলো আমাদের এই থিওরিটা শেষ। যে যদি কি এখানে হলো যে মূল বিন্দুতে যদি উপবৃত্তের কেন্দ্র না হয়, তাহলে সেই উপবৃত্তের কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে হয়, সেই উপবৃত্তের সমীকরণ x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার। অর্থাৎ কোনো একটা উপবৃত্তের কেন্দ্র যদি এরকম ধরো এখানে 3-4 বিন্দুতে উপবৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র হয় যদি এইখানে উপবৃত্তটা যদি এরকম হয়, তাহলে এটার সমীকরণ কি হবে, উপবৃত্তের কেন্দ্র হবে এখানে হলে x মাইনাস 3 হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা একটা উদাহরণ দিলাম যে কেন্দ্র যদি মূল বিন্দুতে না হয়ে 3-4 বিন্দুতে হয়, সেই ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ হবে এইরকম। এই থিওরিটা আমাদের মনে রাখতে হবে।
আরেকটা থিওরি দেখো, উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক ও পরামিতিক সমীকরণ। দেখো পরামিতি কাকে বলে, দেখো যদি আমরা কখনো দেখো এরকম ক্যালকুলাসে পাইছি, ক্যালকুলাসে তোমরা পেয়েছো যে পরামিতি কাকে বলে, এই ধরো x r cos θ আর y r sin θ। এখানে দেখো x y এর সাথে তৃতীয় আরেকটা চলক যুক্ত, এই তৃতীয় চলকটাকে বলা হয়, তৃতীয় চলকটা হলো থিটা, এই তৃতীয় চলকটাকে বলা হয় প্যারামিটার, প্যারামিটার বা বাংলা বলা হয় পরামিতি। এইরকম প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক কোঅর্ডিনেট কি উপবৃত্তের, সেইটা আমরা এখন নির্ণয় করব। দেখো যে আমরা মনে করি যে একটা উপবৃত্ত এখানে অঙ্কন করি, এই হলো একটা উপবৃত্ত। এখন এই উপবৃত্তের এ ড্যাশ হলো বৃহতাক্ষ আর বি ড্যাশ হলো ক্ষুদ্রাক্ষ, সি হলো তার সেন্টার বা কেন্দ্র। এখন পরাবৃত্তের উপর মনে করি পি এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু। এখন এই সি কে কেন্দ্র করে এ ড্যাশের সমান ব্যাস বিশিষ্ট, এ ড্যাশের সমান ব্যাস বিশিষ্ট আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব, এটাকে বলা হয় সহায়ক বৃত্ত। এরকম একটা বৃত্ত অঙ্কন করতে হবে, সহায়ক বৃত্ত বা অক্সিলিয়ারি সার্কেল। এই অক্সিলিয়ারি সার্কেলের সাহায্যেই আমরা এটার প্যারামেট্রিক ইকুয়েশন নির্ণয় করব। দেখো মোটামুটি একটা বৃত্ত হয়ে গেল, এই বৃত্তটার সাহায্যে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন নির্ণয় করব। এখন এটার উপর কি বলছি যে পি এক্স ওয়াই একটা বিন্দু। এখন এই পি থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, সেটা মনে করি এটা বর্ধিত করলে সেটা এই বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করবে, আর এটা মনে করো এন বিন্দু। এখন সি কিউ যোগ করি, আমি চিত্রের বর্ণনা লিখবো না, তোমরা ম্যাথমেটিক্যাল অংশটা বুঝিয়ে দেবো, এগুলি বিভিন্ন বইতে আছে। আর এই ইউ সি এন কোণ মনে করো হলো থিটা, বর্ণনা তোমরা বিভিন্ন বই থেকে লিখতে পারবা, গাণিতিক অংশটা বুঝে নাও সবাই। এখন এইখান থেকে যদি আমরা কি করলাম যে উপবৃত্তের উপর হলো একটা বিন্দু হলো পি এক্স ওয়াই, পি থেকে এ ড্যাশের উপর পি এন লম্ব অঙ্কন করি, এন পি কে বর্ধিত করলে বৃত্তকে, এই বৃত্তটাকে কি বলছে অক্সিলিয়ারি সার্কেল বা সহায়ক বৃত্ত বলা হয় এটাকে। যদি বৃত্তের কেন্দ্র একই এবং যদি এই উপবৃত্তের ব্যাসের সমান, উপবৃত্তের বৃহদাক্ষের সমান যদি ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি, সেটাকে বলা হবে সহায়ক বৃত্ত বা অক্সিলিয়ারি সার্কেল। এখন এখান থেকে আমরা দেখো মনে করি এই যে উপবৃত্তের সমীকরণ মনে করি আমরা এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। এটা হলো এক নাম্বার, যেখানে এ ইজ গ্রেটার দেন বি, এর থেকে বি বড়। এটা হলো আমাদের একটা এ ইজ গ্রেটার দেন বি, এটা হলো একটা, এটা একটা উপবৃত্ত। এখন আমরা কি ধরলাম কিউ সি এন কোণ, কিউ সি এন কোণ ধরলাম হলো থিটা। তাহলে এখান থেকে এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ, এই কিউ সি এন একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের সি এন হলো ভূমি, যেটাকে আমরা কোণ ধরলাম থিটা, তার বিপরীত বাহু হলো লম্ব। তাহলে ভূমি ইকুয়াল টু কি হতো, সি এন ইকুয়াল টু কত, সুতরাং সি এন ইকুয়াল টু অতিভুজ ইনটু cos থিটা, সি কিউ cos থিটা, এইটা। এখন সি কিউ সমান কত, কারণ হলো এই যে এটা এই উপবৃত্তের ব্যাস কত, ব্যাস হলো টুয়াইস, এই এতটুকু হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো এই সিএন হলো কত এ, সিএন যদি এ সি এ ড্যাশ আর সিকিউ সমান হলো এ, সমান এ cos থিটা। সিকিউ হলো এই উপবৃত্তের ব্যাসের বৃহৎ অক্ষের অর্ধেক
আর হলো সহায়ক বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে CN ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম হলো, এখন এই CN ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা হলো A cos থিটা। এখন আবার CN এটা যেহেতু দেখো এই বিন্দুটা যেহেতু এই PXY, এই বিন্দুটা হলো PXY, তাহলে PXY হলে এতটুকু হলো x, CN হলো x আর QN হলো y। তাহলে x CN সমান x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু a cos θ। এটা হলো 2 নম্বর। 2 নম্বর হতে x এর মান 1 নম্বরে বসাই হবে। সুতরাং 1 ইমপ্লাইজ 1 নম্বর হতে পাই x এর মান বসাবো এখানে, এখানে বসালে হলো a স্কয়ার cos স্কয়ার θ বাই a স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। এটা পেলাম আমরা 1 নম্বর হতে। a স্কয়ার কেটে যাবে, which implies এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি মাইনাসেরটা, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার θ, which implies y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু sin স্কয়ার θ। সুতরাং y ইকুয়ালস টু b sin θ। তাহলে আমরা পেলাম x ইকুয়াল টু, এটা দিলাম x ইকুয়াল টু a cos θ, এখানে আমরা প্লাস মাইনাস নিয়ে শুধু পজিটিভ মানটা নিই, b sin θ। দেখো এই xy বিন্দু, তাহলে আমরা কি করলাম, এটাই হলো প্যারামেট্রিক স্থানাঙ্ক। তাহলে সুতরাং xy সমান কত হলো, এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং xy এর মান, x এর মান পেলাম a cos θ আর y এর মান পেলাম b sin θ। তার মানে xy এর মান প্যারামেট্রিক স্থানাঙ্কটা কত পেলাম আমরা, প্যারামেট্রিক a cos θ b sin θ। এটাই। এরপর দেখো যে আমরা এখান থেকে থিটার মানটা কত, থিটার মানটা আমরা বের করতে পারি। থিটার মান কিভাবে বের করব, যদি আমরা 3 নম্বরকে যদি 2 নম্বর দ্বারা ডিভাইড করি, 3 ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ, তাহলে 3 কে 2 দ্বারা ডিভাইড করলে y বাই x ইকুয়ালস টু sin থিটা বাই x হলো a cos θ, which implies a আর b কে বাম পাশে নিয়ে আসলে a y বাই bx equals to sin θ বাই cos θ, তার মানে tan θ। সুতরাং θ equal to tan inverse a y বাই bx। তাহলে আমরা প্যারামেট্রিক, সুতরাং নির্ণয় প্যারামেট্রিক সমীকরণ এত, যেখানে আমরা লিখতে পারি xy equal to এত, যেখানে θ equals to tan inverse a y বাই bx। এই হলো আমাদের প্যারামেট্রিক স্থানাঙ্ক। এখন প্যারামেট্রিক সমীকরণ, এই 2 এবং 3 এই দুইটা কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন উপবৃত্তের। কিভাবে প্যারামেট্রিক ইকুয়েশন হয়, এই 2 এবং 3 এর সাহায্যে কিন্তু আমরা উপবৃত্তের সমীকরণ পেয়ে যাই। কিভাবে দেখো, যে উপবৃত্তের সমীকরণটা এই 2 এবং 3 দ্বারা সিদ্ধ হয় কিনা। দেখো আমরা যদি উপবৃত্তের সমীকরণ ছিল কত আমাদের, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে x এর মান কত, x এর মান হলো a cos θ। তাহলে এখানে যদি আমরা বসাই x এর মান a cos θ বসালে a স্কয়ার cos স্কয়ার θ বাই a স্কয়ার প্লাস b স্কয়ার sin স্কয়ার θ বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে এটা কাটা যায়, এটা কাটা যায়, cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1। তার মানে এই সমীকরণ দুইটা দ্বারা এই পরাবৃত্তের উপবৃত্তের সমীকরণ সিদ্ধ হয়। এরা কিন্তু এই 1 আর 2 কে বলা হয়, 2 আর 3 কে বলা হয় উপবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। আরেকভাবেও বলা যায়, দেখো যদি আমরা এই দুইটাকে যদি বর্গ করে যোগ করি তাহলে কি হয়, যে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার cos স্কয়ার θ প্লাস b স্কয়ার sin স্কয়ার θ।
তাহলে এখান থেকে এইভাবে না হয়ে আমরা এক আর দুইকে দেখো এইভাবে লিখতে পারি। এটাকে লিখতে পারি কত x বাই a ইকুয়াল টু cos θ। তাহলে আমরা লিখতে পারি x বাই a হোল স্কয়ার, আর এখানে লিখতে পারি y বাই b হোল স্কয়ার প্লাস, তাহলে এখানে x বাই a আর এখানে থাকে কত ইকুয়াল টু cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ। এইভাবে আরো সহজ হয় ইকুয়াল টু 1। তার মানে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই যে সমীকরণটা পেলাম আমরা, যে দুই আর কি এরা হলো প্যারামেট্রিক বা পরামিতিক সমীকরণ, উপবৃত্তের পরামিতিক সমীকরণ, আর এটা হলো পরামিতিক স্থানাঙ্ক। তাহলে আমরা দুইটা জিনিস এখানে শিখলাম, যে উপবৃত্তের পরামিতিক সমীকরণ কি আর পরামিতিক স্থানাঙ্ক কি। এই যে থিওরিটা করালাম আমরা, এটার উপর একটা প্রবলেম, যে x স্কয়ার বাই 100 প্লাস y স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1 উপবৃত্তের 6 4 বিন্দুতে বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে দেখো এই উপবৃত্তটাকে লিখতে পারি x স্কয়ার বাই 10 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়াল টু 1, which implies x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে a ইকুয়াল টু 10 এবং b ইকুয়াল টু হলো 5, a আর b পেলাম। তাহলে আমাদের সুতরাং পরামিতিক স্থানাঙ্ক হলো, আচ্ছা এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু কত লিখতে পারি। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স ay বাই bx ইকুয়াল টু tan ইনভার্স। এখন tan ইনভার্স a হলো কত, a হলো 10 আর y হলো কত, এই যে xy, এটা হলো xy, y হলো 4। তাহলে a হলো 10, y হলো 4, 10 ইনটু 4 বাই bx, b হলো 5 ইনটু x ইকুয়াল টু কত 6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো tan ইনভার্স ফর এটা 2 আর হলো 3 2 4/3, tan ইনভার্স 4/3, যেটা ইকুয়াল পাচ্ছি আমরা tan ইনভার্স 4/3। সুতরাং পরামিতিক স্থানাঙ্ক, সুতরাং পরামিতিক স্থানাঙ্ক হলো কত, a cos θ, a হলো কত, a হলো 10 cos θ, 10 cos θ, b হলো 5 sin θ, এত যেখানে এখানে লিখে দিতে হবে θ ইকুয়াল টু tan ইনভার্স 4/3, এটা অবশ্যই লিখতে হবে। এই হলো পরামিতিক স্থানাঙ্ক। দেখো আরেকটা থিওরি দেখো, উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বের সমষ্টি বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। আমরা এখানে একটা উপবৃত্ত আঁকি, অঙ্কন করি। দেখো এই মনে করা হলো একটা উপবৃত্ত a ড্যাশ b ড্যাশ, আর দুটো উপকেন্দ্র, একটা হলো s আর একটা হলো s ড্যাশ, আর উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নেই, আমরা মনে করি এখানে px, একটা বিন্দু নিলাম, এটা x অক্ষ, এটা হলো y। তাহলে এখান থেকে p থেকে এই a ড্যাশের উপর pn লম্ব অঙ্কন করলাম। এখন আমরা এই যে উপকেন্দ্রিক দূরত্ব কি, যে উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্র থেকে চলমান বিন্দু দূরত্ব, এই sp এই একটা উপকেন্দ্রিক দূরত্ব, আর ps ড্যাশ এই যে হলো আরেকটা উপকেন্দ্রিক দূরত্ব। অর্থাৎ এই আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের এই উপবৃত্তটার সমীকরণ হলো, ধরি উপবৃত্তের সমীকরণ, সমীকরণ হলো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, a ইজ গ্রেটার দ্যান b, এটা হলো 1 নম্বর।
এটা তাহলে আমাদের এই যে এটা যদি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, তাহলে এতটুকু হবে a, এটা হচ্ছে সেন্টার, আর এতটুকু হবে a, আর এতটুকু b, এতটুকু b, অর্থাৎ প্রধান অক্ষের দৈর্ঘ্য twice a, আর অর্থাৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য twice a, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো twice b। এখন মনে করি উপবৃত্তের উপর যে কোনো তিন চলমান বিন্দু হলো pxy, p থেকে a ড্যাশের উপর একটা লম্ব অঙ্কন করে c and c কে যে অঙ্কন করা, মনে করো c কে লম্ব, p কে লম্ব অঙ্কন করব। এখন আমাদের প্রমাণ করতে হবে কি sp প্লাস s ড্যাশ p ইকুয়াল টু বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান ইকুয়ালস টু twice a। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এইটা দিয়ে উপবৃত্তের সমীকরণও নির্ণয় করা যায়। এই সূত্রের সাহায্যে আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারব। আচ্ছা, তাহলে এখানে দেখো যে p থেকে a ড্যাশের উপর, অর্থাৎ এখানে লিখি আমি p কে পারপেন্ডিকুলার টু a ড্যাশ, অর্থাৎ p থেকে a ড্যাশের উপর লম্ব অঙ্কন করলাম। এখন উপবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এখানে মনে করা হলো এই mz, এখান থেকে দেখো, আর এইখানে আমরা একটা নিয়ামক রেখা অঙ্কন করি। এইটা হলো mz, এটা হলো m ড্যাশ z ড্যাশ। এটা তাহলে আমরা প্রথমে আসি, দেখো sp ইকুয়াল টু সংজ্ঞা অনুযায়ী sp ইকুয়াল টু e ইনটু pm। প্রথমত যে sp ইকুয়াল টু e ইনটু pm ইকুয়ালস টু sp টা মান বের করি আমরা e ইনটু, আবার pm, দেখো pm যেহেতু p থেকে এখানে লম্ব হলো pk, তাহলে zk বলতে পারি এটাকে e ইনটু zk ইকুয়ালস টু e ইনটু zk কে বলতে পারি আবার cz প্লাস ck, cz প্লাস ck এটা বলতে পারি। এখন cz, এই c বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কত, a বাই e ইকুয়াল টু e ইনটু a বাই e প্লাস এই c কে কত, এটা যদি xy বিন্দু হয় এতটুকু হলো x আর এতটুকু হলো y, তাহলে প্লাস x ইকুয়ালস টু এটাকে আমরা লিখতে পারি হলে e গুণ করলে e কাটা যাবে a প্লাস ex, এটা লিখতে পারি। এটা মনে করো যে এক নম্বর সমীকরণ, এক নম্বর সমীকরণ। আবার s ড্যাশ p ইকুয়াল টু e ইনটু এই s ড্যাশ p ইকুয়াল টু e ইনটু pm ড্যাশ, e ইনটু pm ড্যাশ ইকুয়াল টু e ইনটু pm ড্যাশ কে লেখা যায় কত, z ড্যাশ কে e ইনটু z ড্যাশ কে, এটা লিখতে পারি। আবার দেখো z ড্যাশ কে কে কি লিখতে পারি, z ড্যাশ কে কে লিখতে পারি আমরা cz ড্যাশ মাইনাস ck, e ইনটু cz ড্যাশ মাইনাস ck, এটা লিখতে পারি। দেখো এখানে হবে কত, z ড্যাশ কে, এই z ড্যাশ থেকে এই কে এর দূরত্ব, তাহলে আমরা কি করলাম z ড্যাশ থেকে c এর দূরত্ব নিয়ে আর c কে বাদ দিলাম ইকুয়ালস টু লিখতে পারি e ইনটু cz ড্যাশ, এই দূরত্বটা কত, এটা সমান a বাই e মাইনাস c কে হলো x ইকুয়ালস টু গুণ করলে e কাটা যাবে a মাইনাস ex, a মাইনাস ex, এটা হলো 2 নম্বর। এখন এই দুইটা যদি আমরা যোগ করি দেখো তাহলে কি পাই, এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি হলো যে সুতরাং sp প্লাস s ড্যাশ p ইকুয়ালস টু এক নম্বরে ছিল a প্লাস ex আর প্লাস a মাইনাস ex, এই দুইটা কাটা যাবে ইকুয়ালস টু twice, সুতরাং sp প্লাস s ড্যাশ p ইকুয়ালস টু, এটা খুবই ইম্পর্টেন্ট। ভর্তি পরীক্ষা এটার উপর অঙ্ক আসে এবং বুয়েটের ভর্তি পরীক্ষাও দেখা গেছে বিভিন্ন সময় এই সূত্রের উপর অঙ্ক এসেছে, তাই এইটা মনে রাখবা তোমরা। এইটার উপর আমরা এখন একটা অঙ্ক করব। দেখো এই অঙ্কটা দেখো শিক্ষার্থীবৃন্দ,
একটা অঙ্ক যে এই ত্রিভুজের উপর যে এসপি প্লাস এসপি ইকুয়াল টু টুয়াইস, অর্থাৎ উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্রের দূরত্ব দ্বয়ের সমষ্টি হলো বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। তাহলে এখানে এরকম একটা অঙ্ক দেখা যে উপবৃত্তের উপকেন্দ্র দ্বয় s - 1 ও s ড্যাশ 1 1 এবং বৃহদাক্ষের দৈর্ঘ্য এই যে টুয়াইস এটা দেওয়া আছে, বৃহদাক্ষের দৈর্ঘ্য 2√3 তার সমীকরণ নির্ণয় করা। তাহলে তোমরা সরাসরি লিখবে যে আমরা জানি এখানে ধরে নিবে যে ধরি উপকেন্দ্র দ্বয় s, এটা তো দেওয়াই আছে, তাহলে এটা আর ধরা দরকার নেই, সরাসরি লিখবে যে আমরা জানি উপবৃত্তের উপর px y যে কোনো বিন্দু হলে আমরা জানি উপবৃত্তের উপর px y যে কোনো বিন্দু হলে s p plus s dash p equals to twice a। তো এখান থেকে sp বের করবা, রুট ওভার sp কত হবে, এই যে এই চিত্রটা এই তোমরা দিতে পারো, sp কত হবে x, এটা হলো কত -1 আর এটা হলো 1 1, তাহলে x plus 1 whole square plus y plus 1 whole square plus root over x minus 1 whole square plus y minus 1 whole square equals to 2 into 2 root over বৃহদাক্ষের দৈর্ঘ্য twice মানে বৃহদাক্ষের দৈর্ঘ্য, তার মানে বৃহদাক্ষের দৈর্ঘ্য তো দেওয়া হলো 2 root over 3 এটা। এখন এটাকে তোমরা সরল করবে, এটা আমি আর করে দেব না, এই ধরনের অঙ্ক তোমরা 9 10 ও করছো কিভাবে সরল করতে হয়, বা ইন্টারমিডিয়েটও করছো হয় এই জটিল সংখ্যা চ্যাপ্টারে। এটাকে সরল করলে প্রথমে কি করবা, তোমরা যে কোনো একটাকে ডান পাশে নিয়ে গিয়ে বর্গ করবে, তারপরে সরল করলে হবে, এটা রেজাল্ট আমি লিখে দিচ্ছি যে 2 into x square plus y square minus 2xy minus 3 equals to 0, এরকম একটা সমীকরণ পাবা। এটাই হবে উপবৃত্তের সমীকরণ। তাহলে টিপিক্যাল প্রবলেম যে y equal to mx plus c, এটা একটা সরলরেখার সাধারণ সমীকরণ। তোমরা জানো রেখাটি এত উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা কি, এবং স্পর্শ বিন্দু নির্ণয় করবে। তার মানে এখানে একটা উপবৃত্ত দেখো, আর উপবৃত্তটা অঙ্কন করি আমরা। এই উপবৃত্তের একটা সরলরেখা দেখো, এই সরলরেখা হলো y equal to mx, y equal to mx plus c। এই সরলরেখাটা এটার স্পর্শক, এটা মনে করো স্পর্শ বিন্দু, স্পর্শক হওয়ার শর্ত কি, আর এই উপবৃত্তের সমীকরণ হলো x square by a square plus y square by b square equals to 1, a is greater than b। এখানে আমরা দেখতে পাচ্ছি a is greater than b। এই একটা রাফ একটা চিত্র আঁকলাম আমরা, এই একটা উপবৃত্তের, এটা x অক্ষ আর এটা হলো y। এখন আমরা জানি স্পর্শ বিন্দুতে, তোমাদেরকে এর আগে পড়াবিন্দুতে বলেছি, স্পর্শ বিন্দুতে দুইটা বিন্দু এক বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বিন্দুটা হবে, এখানে মূলত দুইটা বিন্দু এক বিন্দুতে মিলিত হয়েছে। এখন স্পর্শ বিন্দু বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, এই সরলরেখা এবং এই উপবৃত্তের সমীকরণকে যৌথভাবে আমাদের সমাধান করতে হবে। তাহলে দেখো সমাধান প্রদত্ত সরলরেখা ও উপবৃত্তের সমীকরণ সরলরেখার সমীকরণ y equals to mx plus c, এটাকে মনে করো 1 নাম্বার, আর হলো x square by a square plus y square by b square equals to 1, এটাকে মনে করো 2 নম্বর সমীকরণ। এখন সমাধান করতে হলে কি করতে হবে, 1 নম্বর হতে y এর মান 2 নংয়ে বসাবো। 1 নং হতে y এর মান 2 নং এ বসিয়ে পাই, বসালে আমরা পাচ্ছি হলো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y এর মান হলো mx প্লাস c হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটাকে আমরা এখন
সরল করে সমীকরণ আকারে নেব। এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে x এর। তাহলে এখানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার আর হলো b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু mx প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু 1। এটা এখান থেকে আমরা লিখতে পারি হলো b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু এটাকে একবার হোল স্কয়ারের সূত্র করলে a স্কয়ার মানে m স্কয়ার x স্কয়ার a স্কয়ার প্লাস twice mxc twice ab প্লাস b স্কয়ার মানে হলো c স্কয়ার ইকুয়ালস টু হলো a স্কয়ার b স্কয়ার। এইটা পেলাম। আচ্ছা, নেক্সট এখান থেকে আসি b স্কয়ার x স্কয়ার আর এখানে হবে a স্কয়ার m স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার x স্কয়ার প্লাস 2a স্কয়ার mcx 2a স্কয়ার mcx প্লাস a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার এটা a স্কয়ার c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার। এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা এই দুইটা থেকে যদি আমরা x স্কয়ার কমন নিই তাহলে এখান থেকে b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 2a স্কয়ার mcx 2a স্কয়ার mcx প্লাস এই দুইটা থেকে যদি a স্কয়ার কমন নেই তাহলে c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। এটাকে বাম পাশে এনে a স্কয়ার কমন নিলে c স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার। এখন এটাকে যদি আমরা 3 নাম্বার সমীকরণ মনে করি, এখন যদি এই 1 নম্বর সমীকরণটা 2 নম্বর সমীকরণের যদি স্পর্শক হয় তাহলে 3 নম্বর সমীকরণের নিশ্চয়ক শূন্য হবে। অর্থাৎ এই যে দুইটা একই মূল সেম মূল দুইটার মূল যদি সমান হয় আমরা জানি নিশ্চয়ক সমীকরণের নিশ্চয়ক শূন্য হয়। অর্থাৎ স্পর্শ বিন্দুতে এই সমীকরণের মূল দুইটি সমান। তাহলে এখন আমরা লিখতে হলো যে যদি 1 নং সমীকরণ 2 নং সমীকরণের স্পর্শক হয় তবে 3 নং সমীকরণের মূলদ্বয় সমান হবে। 3 নং সমীকরণের মূলদ্বয় সমান হবে। আবার 3 নং সমীকরণের মূলদ্বয় সমান হলে আবার 3 নং সমীকরণের মূলদ্বয় সমান হলে উহা নিশ্চয়ক শূন্য হবে। সমীকরণটি নিশ্চয়ক শূন্য। তাহলে অর্থাৎ নিশ্চয়ক শূন্য মানে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। নিশ্চয়ক শূন্য অর্থাৎ এখানে b স্কয়ার কত? b হলো এটা x এর সহগ অর্থাৎ 2a স্কয়ার mc হোল স্কয়ার b স্কয়ার মাইনাস 4a হলো এটা 4b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার 4a ইনটু c হলো a স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ এটা ইকুয়াল টু 0 হবে। এই নিশ্চয়ক শূন্য। এখান থেকে আমরা লিখতে পারি হলো 4a টু দি পাওয়ার 4 m স্কয়ার c স্কয়ার মাইনাস 4a স্কয়ার 4 আর a স্কয়ার 4a স্কয়ার আর বাকি দুটো যদি আমরা গুণ করে দেই এটা b স্কয়ার দ্বারা প্রথমে এটাকে গুণ করলে b স্কয়ার c স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার c স্কয়ার m স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার m স্কয়ার ইকুয়ালস টু 0।
এখন এই দুইটা থেকে যদি আমরা 4a স্কয়ার দ্বারা ভাগ করে দেই এই দুইটাকে, তাহলে আমরা পাচ্ছি হলো এখানে 4a স্কয়ার গেলে আর a স্কয়ার m স্কয়ার c স্কয়ার, আর এখানে 4a স্কয়ার গেলে মাইনাস থাকবে b স্কয়ার c স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার c স্কয়ার m স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার m স্কয়ার ইকুয়াল টু 0। এটা পেলাম। এখন a স্কয়ার m স্কয়ার c স্কয়ার a স্কয়ার m স্কয়ার c স্কয়ার কেটে যাবে। তাহলে আমরা পাচ্ছি হলো যে which implies minus b square c square plus b to the power 4 plus a square b square m square equals to 0। এখন এটা উভয় পক্ষকে যদি b স্কয়ার দ্বারা ভাগ করি আমরা, তাহলে পাচ্ছি হলো minus c square plus b square plus a square m square equals to 0। এটা পাচ্ছি, which implies c square equals to a square m square plus b square। সুতরাং c equal to plus minus root over a square m square plus b square। এটাই হলো শর্ত। এই রেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হলো এটাই, c equal to যদি প্লাস এত অথবা মাইনাস এত হয় তাহলে এই সরলরেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করে। তাহলে এটা হলো যা নির্ণেয় শর্ত। এরপরে হলো যে এইখানে c এর মানটা বসালে আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। শর্তটা পেলাম এবং স্পর্শকের সমীকরণ এবং স্পর্শকের সমীকরণ হলো সমীকরণ y equals to m x plus minus c এর মান root over a square m square plus b square। তোমরা এটা দিয়ে এই কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ, একটা উপবৃত্তে স্পর্শকের সমীকরণ, এখানে m এর মান a b এর মান যদি বসায় দাও, a b এর মান তো পাবে, এখানে a এর মান আছে, b এর মান আছে, m এর মান আছে, বসায় দিলে এখানে স্পর্শকের সমীকরণ পেয়ে যাবে। তারপরে হলো স্পর্শ বিন্দু। মনে করি এই স্পর্শ বিন্দুটা হলো x1 y1 স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শ বিন্দু যদি এটা হয় তাহলে এখন আমরা যা বের করব সেটা হলো স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু নির্ণয়। স্পর্শ বিন্দু নির্ণয়ের জন্য আমরা এই বৃত্ত চ্যাপ্টার পড়ছি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এই বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি? স্পর্শকের সমীকরণ হলো x1 প্লাস y y1 ইকুয়ালস টু a স্কয়ার। এটা শিখেছি। তাহলে এই উপবৃত্তে দেখো, এই উপবৃত্তে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এখানে কি হবে? x1 এখানে হবে y1। এখন ধরি, তাহলে কি লিখবে এখানে? ধরি স্পর্শ বিন্দু x1 y1, ধরি স্পর্শ বিন্দু x1 y। সুতরাং x1 y1 বিন্দুতে 2 নং উপবৃত্তের স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ কি হবে? x1 বাই a স্কয়ার প্লাস y1 বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। আর আমাদের 1 নম্বরে কি ছিল? এটাকে মনে করো যে 4 নাম্বার সমীকরণ। আর আমাদের 1 নম্বর সমীকরণ হলো y mx প্লাস c। আবার 1 implies এটাকে যদি এই জাতীয় লিখি তাহলে mx, আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে লিখি তো -1 ইকুয়ালস টু 0। তাহলে আবার 1 ইমপ্লাইজ হবে mx y প্লাস c ইকুয়ালস টু 0।
এইটাও দেখো এই উপবৃত্তের স্পর্শকের সমীকরণ এইটা মানে হলো এটা 5 নম্বর কি লিখছি আমরা mx y c 0। তাহলে এই স্পর্শকের সমীকরণ এইটাও y mx c এটাও আবার x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো 4 নম্বর। অর্থাৎ 4 নম্বর আর 5 নম্বর সেই সমীকরণ, একই সমীকরণ। তাহলে 4 নম্বর আর 5 নম্বর যদি একই সমীকরণ হয়, দুইটা সমীকরণ যদি সরলরেখার একই হয়, একই হওয়ার শর্ত আমরা জানি, যদি একটা সমীকরণ a1x b1y c1 0 আর একটা হলো a2x b2y c2 0 হয়, তাহলে দুইটা সরলরেখা একই হওয়ার শর্ত হলো a1/a2 b1/b2 c1/c2। এইটা আমরা জানি। তাহলে এখানে দেখো a1 মানে x এর সহগ, a2 মানে এটাও x এর সহগ, তাহলে এখানে x এর সহগ কত? এখন 4 নং ও 5 নং একই সরলরেখা, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এখানে x এর সহগ কত? x1/a² বাই, আর এখানে x এর সহগ কত? m ইকুয়ালস টু এখানে y এর সহগ কত? y1/b² আর এখানে y এর সহগ হলো -1 ইকুয়াল টু এখানে ধ্রুবক পদ কত? -1, এখানে কত? c। এই হলো শর্ত। এখান থেকে আমরা কি, আমাদের উদ্দেশ্য হলো x1 আর y1 এর মান বের করা। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারি আমরা x1/a² m equals to y1/-b² equals to -1/c। এটা লিখতে পারি। এখন সুতরাং x1 কত আর y1 কত? which implies x1 equals to কত হবে? -a² m/c equals to -a² m/c আর y1 হলো b²/c y1 equals to b² এই b² এখানে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে b²/c। এই সুতরাং স্পর্শবিন্দু, আমরা স্পর্শবিন্দু পেয়ে গেলাম। স্পর্শবিন্দু হলো x1 ও y1, এটা হলো -a² m/c আর হলো b²/c। এই আমরা স্পর্শবিন্দু পেয়ে গেলাম। তাহলে এখানে এগুলি কিন্তু অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলি ভর্তি পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায় আসতে পারে যে স্পর্শবিন্দু নির্ণয় করা। তাহলে তোমরা a b এর মান জানো, b এর মান জানো, আর m এর মান c এর মান জানো, এখানে বসায় দিলেই একটা সরলরেখা একটা উপবৃত্তকে স্পর্শ করলে সেই স্পর্শবিন্দু এই সূত্রের সাহায্যে করতে পারবে। এখন আমরা এইটার উপর একটা উদাহরণ দেব। উদাহরণ দেখাবে প্রমাণ করা যে y x - 5 এই সরলরেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করে, স্পর্শবিন্দু নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের দেখাতে হবে যে স্পর্শ করে কিনা, আর স্পর্শ করলে স্পর্শবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে দেখো সমাধান প্রদত্ত উপবৃত্ত হলো 9x² + 16y² = 144। এটা তাহলে এটাকে আমরা লিখতে পারি x², এটাকে 144 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে x²/16 + y²/9 = 1। এটাকে লিখতে পারি এটা দ্বারা যদি ভাগ করি, তাহলে x²/4² + y²/3² = 1, which implies x²/a² + y²/b² equals to 1। এটাকে ধরো এক নাম্বার, যেখানে a equals to 4, b equals to 3 এবং প্রদত্ত সরলরেখা হলো y equals to x minus 5, y equal to mx plus c, which implies y equals to mx plus c। এটাকে মনে করো আচ্ছা, এটা 2 নম্বর সমীকরণ, y equal to mx plus c যদি ধরি, তাহলে এখানে m কত? যেখানে m equal to হলো 1
এই যে x এর শব্দ এটা mx প্লাস c ইকুয়াল টু হলো মাইনাস 5 এটাকে যদি এই বলা যায়। এখন 2 নং রেখাটি 1 নং উপবৃত্তের স্পর্শক হলো 2 নং রেখাটি আচ্ছা এখানে আমরা পেয়েছি কি স্পর্শক হওয়ার শর্ত কি c ইকুয়াল টু আমরা পেয়েছিলাম স্পর্শক হওয়ার শর্ত হলো c ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার এইটা পেয়েছিলাম a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো c ইকুয়াল টু মাইনাস 5 আর হলো সুতরাং রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান কত? এটা হলো রুট ওভার a স্কয়ার হলো 16 ইনটু m স্কয়ার হলো 1 প্লাস b স্কয়ার হলো 9 ইকুয়াল টু রুট ওভার 625 ইকুয়াল টু হলো 5 ইকুয়াল টু তাহলে এটা কি হয় এটার মান পেলাম 5 তাহলে c ইকুয়াল টু কত? c ইকুয়াল টু হলো মাইনাস 5 আর এটা সমান হলো 5 তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা ইকুয়াল টু মাইনাস c 5 ইকুয়াল টু হলো মাইনাস c সুতরাং c ইকুয়াল টু মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এই যে শর্ত পেয়ে গেলাম এখানে প্লাস মাইনাস ছিল আমাদের একটা পেয়েছি আমরা যে c ইকুয়াল টু মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার সুতরাং এখান থেকে লিখতে পারি কি সুতরাং যে সরলরেখাটি ও উপবৃত্তকে স্পর্শ করে এর আমরা কনক্লুশনে চলে আসলাম। সুতরাং 2 নং সরলরেখাটি সুতরাং 2 নং সরলরেখাটি 1 নং উপবৃত্তকে স্পর্শ করে যেহেতু c ইকুয়াল টু মাইনাস এটা পেয়ে গেছে। আচ্ছা এখন হলো স্পর্শ বিন্দু হলো a ইকুয়াল টু কত পেয়েছি আমরা a ইকুয়াল টু হলো 4 আর b ইকুয়াল টু হলো 3 এবং স্পর্শ বিন্দুটা হলো কত মাইনাস a স্কয়ার m স্কয়ার বাই মাইনাস a স্কয়ার m বাই c আর হলো b স্কয়ার বাই c এটা হলো স্পর্শ বিন্দু ইকুয়াল টু মাইনাস a স্কয়ার হলো কত 16 আর m হলো 1 তার মানে 16 বাই c কত পেয়েছি আমরা মাইনাস 5 আর হলো b স্কয়ার হলো 9 বাই মাইনাস 5 ইকুয়াল টু 16 বাই 5 আর হলো মাইনাস 9 বাই 5 স্পর্শ বিন্দু খুব ইজি যদি এই সূত্র মনে রাখতে পারো তাহলে স্পর্শ বিন্দু নির্ণয় করা খুবই ইজি 16 বাই 5 মাইনাস 9 বাই 5 এটাই হলো স্পর্শ বিন্দু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যন্ত তোমাদেরকে আমি এই গণিত চ্যাপ্টারের উপর 4টা ক্লাস দিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসগুলি ভালোভাবে ফলো করবে। আর নেক্সট ক্লাসে আমরা অধিবৃত্তের উপর দেখো উপবৃত্তের সাথে অধিবৃত্তের একদম মিল শুধু চিত্রটা ভিন্ন আর হলো দুইটা অক্ষের প্রধান অক্ষ বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষের নামটা ভিন্ন আর ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতাটা ভিন্ন। আর ছাড়া অঙ্ক করা সকল নিয়ম একই রকম অর্থাৎ ওয়ার্কিং রুলটা উপবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে সেম। তোমরা যারা উপবৃত্তটা খুব ভালোভাবে পারবে অধিবৃত্ত তোমরা নিজেরাই করতে পারবে। আমরা যদি ক্লাস নাও দেই তোমাদেরকে তাও নিজেরা করতে পারবে। তারপর আমি একটা ক্লাস তোমাদেরকে নেক্সট ক্লাসে দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে